পৃষ্ঠা ৬-এর পরবর্তী অংশ। আন্তর্জাতিক সম্পর্কের পরিধি। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে ধারাবাহিক চর্চা ও বিশ্লেষণের মাধ্যমে বর্তমানে আন্তর্জাতিক সম্পর্কের একটি নির্দিষ্ট আলোচ্যসূচি তৈরি করা সম্ভব হয়েছে। তবে এমন একটি গতিশীল বিষয়ের ক্ষেত্রে আলোচ্যসূচির নির্দিষ্ট সীমা নির্ধারণ করা সম্ভব নয়, কারণ আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্যসূচি দ্রুত পরিবর্তনশীল। এছাড়া একটি স্বতন্ত্র পাঠ্য বিষয়রূপে গড়ে ওঠার জন্য যে সুস্পষ্ট ধারণা কাঠামো ও সুবিন্যস্ত তাত্ত্বিক ভিত্তি থাকা দরকার তা আন্তর্জাতিক সম্পর্কের আছে বলে দাবি করা হয়। আব্দুল এ সৈয়দ এর মতে তত্ত্ব ছাড়া আন্তর্জাতিক সম্পর্ক অনুধাবন সম্ভব নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কুইন্সি রাইট রাইট র্যাকার মর্টন ক্যাপলান চার্লস ম্যাকল্যান্ড কেনেথ টমসন প্রমুখ লেখক আন্তর্জাতিক ব্যবস্থার ইন্টারন্যাশনাল সিস্টেম তত্ত্বগত আলোচনার সূত্রপাত করেন। তবে ক্রমবর্ধমান জটিলতা এবং পরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতির কারণে কোনো তত্ত্বের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ককে ব্যাখ্যা করা সম্ভব নয়। ১. সাধারণ অনুমান ও বিধি। একটি স্বতন্ত্র বিষয়ের ক্ষেত্রে যেভাবে তথ্য বিশ্লেষণের মাধ্যমে সাধারণ অনুমান ও বিধি গড়ে তোলা হয়, সেই পদ্ধতিকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কঠোরভাবে প্রয়োগ করা সম্ভব নয়। এটা বোল্ড লেটারে লেখা। কুইন্সি রাইট তার দ্য স্টাডি অফ ওয়ার গ্রন্থে 1480 থেকে 1940 সালের মধ্যে সংগঠিত 278টি যুদ্ধ পর্যালোচনার পরে কিছু সাধারণ বিধি ও অনুমান গড়ে তুলেছিলেন, কিন্তু বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতির পটপরিবর্তনের ফলে তা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। মর্গেন থাউ এর মতে আন্তর্জাতিক রাজনীতি দ্রুত পরিবর্তনশীল। এই কারণে আন্তর্জাতিক সম্পর্কে সাধারণ বিধি ও অনুমানের কার্যকারিতা সম্পর্কে সংশয়ের অবকাশ থেকে যায়। মর্গেনথাউ আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণে বাস্তববাদী দৃষ্টিভঙ্গির অনুসারী। তিনি আন্তর্জাতিক রাজনীতিকে অন্যান্য রাজনীতির মতোই ক্ষমতার লড়াই বলে মনে করেন। তার মতে ইন্টারন্যাশনাল পলিটিক্স লাইক অল পলিটিক্স ইজ স্ট্রাগল ফর পাওয়ার। স্ট্যানলি এইচ হফম্যানের বক্তব্য হল, আন্তর্জাতিক সম্পর্ক যেসব উপাদান ও কাজকর্মের সঙ্গে সম্পর্কযুক্ত যা বিশ্বের মূল একক হিসেবে বিভিন্ন রাষ্ট্রের বৈদেশিক নীতি ও ক্ষমতাকে প্রভাবিত করে। দ্য ডিসিপ্লিন অফ ইন্টারন্যাশনাল রিলেশনস ইজ কনসার্নড উইথ দ্য ফ্যাক্টরস অ্যান্ড অ্যাক্টিভিটিস হুইচ অ্যাফেক্ট দ্য external policies and power of the basic units into which the world is divided. ২. নয়া বিশ্ব ব্যবস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক সমাজ এবং রাজনীতি ব্যাপকভাবে পরিবর্তিত হওয়ার ফলে পুরনো জাতীয় রাষ্ট্র নতুন রাজনৈতিক রূপ নিয়েছে। অসংখ্য অরাষ্ট্রীয় কর্মকর্তা বা কারো নন স্টেট অ্যাক্টার্স আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করে চলেছে। ফলে জাতীয় অর্থনীতির পুনর্বিন্যাস ঘটেছে। জাতীয় রাষ্ট্রের অপ্রতিরোধ্য সার্বভৌম ক্ষমতা বজায় রাখা যাচ্ছে না। স্বেচ্ছায় বা চাপের ফলে রাষ্ট্রগুলির আঞ্চলিক গোষ্ঠী গড়ে তুলতে বাধ্য হয়েছে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তি ঘটায় একমুখী বিশ্ব ইউনিপোলার ওয়ার্ল্ড গড়ে উঠেছে। নয়া বিশ্ব ব্যবস্থায় বিশ্ব বাণিজ্য সংস্থা WTO, বিশ্বব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF প্রভৃতির পৃষ্ঠপোষকতায় বিশ্বায়নের প্রভাবে উন্নয়নশীল দেশগুলির অর্থনীতির দ্রুত পটপরিবর্তন ঘটে চলেছে। পারমাণবিক যুদ্ধের ভীতি, আণবিক সন্ত্রাস, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, মহাশক্তিধর সুপার পাওয়ার রাষ্ট্র হিসেবে মার্কনি আধিপত্য, সম্মিলিত জাতিপুঞ্জের নিষ্ক্রিয়তা ইত্যাদির ফলে জাতীয় রাষ্ট্রের সার্বভৌমিকতার সাবেকি সংজ্ঞার আমূল পরিবর্তন ঘটেছে। সব মিলিয়ে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি এক নতুন সন্ধিক্ষণের পর্বের ট্রানজিশন পিরিয়ডের সম্মুখীন হয়েছে। পৃষ্ঠা ৭। ৩. অন্তর্বিজ্ঞানমূলক বিষয়। বিসর্গ
ইয়বর্গী জয়াকা দন্তান্ন ময় দীর্ঘ লক আন্তঃবিজ্ঞানমূলক বিষয়। বর্তমানে কোনো রাষ্ট্র তার পররাষ্ট্র নীতি নির্ধারণ করতে গিয়ে শুধুমাত্র নিজের আর্থসামাজিক, রাজনৈতিক, ভৌগোলিক অবস্থান তথা সামরিক সামর্থ্যের বিশ্লেষণ করে ক্ষান্ত হয় না। এর পাশাপাশি অন্যান্য রাষ্ট্রের জনমত, মানব সম্পদ, সামরিক সামর্থ্য, প্রাকৃতিক সম্পদ, ভৌগোলিক অবস্থান, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উদ্ভাবন ইত্যাদি বিষয়গুলিও পর্যালোচনা করে দেখে। এই কারণে ওলসন ও দন্তান্ন বলেছেন যে আন্তর্জাতিক সম্পর্ককে একটি আন্তঃবিজ্ঞানমূলক ইন্টার ডিসিপ্লিনারি INTER-DISCI-PLINARY বিষয়রূপে গণ্য করা উচিত। সিসিল ভি ক্র্যাব ল ভি ভয়হস্যই ক্র্যাব রফলা আকার ব এর মতে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা অর্থনীতি, সমাজতত্ত্ব, মনস্তত্ত্ব, গণিতশাস্ত্র, পরিসংখ্যান, নৃতত্ত্ব এবং যোগাযোগ বিজ্ঞানের কাছ থেকে সাহায্য গ্রহণ করে বিষয়টিকে সমৃদ্ধ করেছেন। বর্তমানে আন্তর্জাতিক সম্পর্কের গবেষণা অন্যান্য বিষয়ের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তবে একথা অনস্বীকার্য যে আন্তর্জাতিক সম্পর্কের গবেষণায় অন্যান্য সমাজবিজ্ঞানের অবদান থাকলেও রাজনৈতিক উপাদানের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বক্সের মধ্যে উপসংহার: আন্তর্জাতিক সম্পর্ক ভৌতবিজ্ঞান, পদার্থবিদ্যা বা রসায়নবিদ্যার মতো প্রকৃত বিজ্ঞানের মর্যাদা লাভ না করলেও এটিকে নিঃসংশয়ে একটি গতিশীল সামাজিক বিজ্ঞান রূপে অভিহিত করা যায়। আন্তর্জাতিক সম্পর্কের পাঠ্য বিষয়সূচি অনড় নয়। প্রকৃতিগত দিক থেকে একথা বলা যায় যে আন্তর্জাতিক ব্যবস্থা দ্রুত পরিবর্তনশীল, আর এই পরিবর্তনশীলতার নিরিখেই আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি নির্ধারিত হতে পারে। 4. আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য নিরূপণ, অথবা আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতি বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্ককে অনেক সময় আন্তর্জাতিক রাজনীতির সমর্থক বলে মনে করা হয়। এর ফলে বিভ্রান্তির সৃষ্টি হয়। আন্তর্জাতিক সম্পর্কের বিখ্যাত লেখক হ্যান্স জে মর্গেনথাউ তাঁর পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থে আন্তর্জাতিক সম্পর্কের বদলে আন্তর্জাতিক রাজনীতি শব্দটি ব্যবহার করেছেন। অধ্যাপক পামার ও পার্কিন্স, হলস্টি এবং স্লেইচার প্রমুখ লেখকরা তা করেননি। তারা মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতি দুটি আলাদা বিষয়, তাই এদের মধ্যে পার্থক্যও বিদ্যমান। তাছাড়া এরা বিশ্বাস করেন আন্তর্জাতিক রাজনীতির চেয়ে আন্তর্জাতিক সম্পর্কের পরিধি অনেক ব্যাপক, তাই আন্তর্জাতিক সম্পর্ককে কখনোই আন্তর্জাতিক রাজনীতির অন্তর্ভুক্ত করে দেখা ঠিক নয়। বস্তুত আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে প্রকৃতিগত পার্থক্য রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য: আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে যেসব পার্থক্য রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল: 1. আলোচনা ক্ষেত্রের পরিধিগত পার্থক্য। পণ্ডিতদের মতে আন্তর্জাতিক রাজনীতির তুলনায় আন্তর্জাতিক সম্পর্কের আলোচনাগত পরিধি অনেক ব্যাপক। আন্তর্জাতিক সম্পর্ক শুধু যে রাষ্ট্রগুলির মধ্যেকার সম্পর্ক নিয়ে আলোচনা করে তাই নয়, অরাষ্ট্রীয় নন স্টেট সংগঠন ও প্রতিষ্ঠানগুলি নিয়েও আলোচনা করে। তাছাড়া আন্তর্জাতিক সম্পর্ক শুধুমাত্র রাজনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করে না, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সম্পর্ক নিয়েও বিচার বিশ্লেষণ করে। অধ্যাপক পামার ও পার্কিন্সের মতে আন্তর্জাতিক সম্পর্ক রাজনৈতিক ও অরাজনৈতিক উভয় ধরনের বিষয় নিয়েই আলোচনা করে। বস্তুত আন্তর্জাতিক রাজনীতি হল রাজনৈতিক সম্পর্কের আলোচ্যসূচির একটি অংশ মাত্র। আন্তর্জাতিক সম্পর্কের পণ্ডিতরা মনে করেন আন্তর্জাতিক রাজনীতির বিষয়বস্তুর পরিধি অত্যন্ত সীমিত। 2. বিষয়বস্তুগত পার্থক্য। আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্বের প্রবক্তা হান্স জে মর্গেনথাউ আন্তর্জাতিক রাজনীতি বলতে প্রধানত ক্ষমতার লড়াইকে বুঝিয়েছেন। তার মতে আন্তর্জাতিক রাজনীতি শুধুমাত্র ক্ষমতাকেন্দ্রিক বিষয়গুলির সঙ্গে জড়িত। ক্ষমতাকে ধরে রাখার জন্য বা নতুন করে ক্ষমতা কুক্ষিগত করার জন্য বিরোধ ও সংঘর্ষের ধারণা এর সঙ্গে সম্পর্কযুক্ত। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সহযোগিতামূলক ও প্রতিযোগিতামূলক সম্পর্ক, শত্রুতা ও মিত্রতামূলক সম্পর্ক, সংঘর্ষ ও সমন্বয় সব কিছু নিয়েই আলোচনা করে।
কাজেই আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু অনেক ব্যাপক, কথা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতির বিষয়বস্তু সেই তুলনায় যথেষ্ট সংকীর্ণ গণ্ডির মধ্যে সীমিত। পৃষ্ঠা 8। 3. দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিভঙ্গিজনিত পার্থক্য বিদ্যমান। কে.জে. হলস্টির মতে আন্তর্জাতিক রাজনীতির আলোচনাকে অনেক সময় পররাষ্ট্র সম্পর্কিত আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়। এখানে মূলত বৃহৎ রাষ্ট্রগুলির ক্ষমতার উপাদান, পারস্পরিক সম্পর্ক ও ক্রিয়াকলাপ প্রভৃতির ওপর বেশি জোর দেওয়া হয়। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টি তা নয়। আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে রাজনীতি, অর্থনীতি, আইন, যোগাযোগ ব্যবস্থা, আন্তর্জাতিক সংগঠন, বিশ্বযুদ্ধ প্রভৃতি বিষয়গুলি ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। বক্সের মধ্যে উপসংহার। পরিশেষে বলা যায়, আন্তর্জাতিক রাজনীতির মধ্যে আন্তর্জাতিক সমাজের যে পরিচয় মেলে তা আংশিক। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক সমকালীন আন্তর্জাতিক ব্যবস্থার একটি সামগ্রিক পরিচয়কে তুলে ধরতে চায়। 5. বাস্তববাদের সংজ্ঞা দাও। বাস্তববাদের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে বাস্তববাদ আলোচনা করো। ব্র্যাকেটে HS WBCHSC মডেল কোশ্চেন। বাস্তববাদের সংজ্ঞা। বাস্তববাদ হলো এমন এক তত্ত্ব যা আন্তর্জাতিক রাজনীতিকে বিভিন্ন রাষ্ট্রের জাতীয় স্বার্থ ও ক্ষমতার ভিত্তিতে আলোচনা করতে চায়। বাস্তববাদের মূল বক্তব্য হলো, আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতাই সব। যে রাষ্ট্রের যত বেশি ক্ষমতা, সেই রাষ্ট্রের প্রভাব প্রতিপত্তি আন্তর্জাতিক রাজনীতিতে তত বেশি। বাস্তববাদ মনে করে, এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক তৈরি করে তার ভিত্তি অন্য কিছু নয়, তার ভিত্তি হলো জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হলে সম্পর্কও ক্ষুণ্ণ হবে। মৌলিক বৈশিষ্ট্যসমূহ। ক্ষমতা সর্বস্বতা। আন্তর্জাতিক সম্পর্কে বাস্তববাদী তত্ত্বে ক্ষমতাই সব, ক্ষমতাই হলো শেষ কথা। এই কারণে বাস্তববাদ তত্ত্বে ক্ষমতা একটি গুরুত্বপূর্ণ উপাদান। বাস্তববাদের প্রবক্তাদের কথা হলো, আন্তর্জাতিক ক্ষেত্রে যে রাষ্ট্রের যত বেশি ক্ষমতা, তার মাপকাঠিতে সেই রাষ্ট্রের ভূমিকা নির্ধারণ করা হয়। যেমন ঠান্ডা লড়াই পরবর্তী এক মেরু বিশ্বের বর্তমান দুনিয়ায় সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র ব্র্যাকেটে সুপার পাওয়ার হলো মার্কিন যুক্তরাষ্ট্র। তাই আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব অনেক বেশি। নেপাল, ভুটান বা শ্রীলঙ্কার মতো ছোট রাষ্ট্রের সঙ্গে তার তুলনা হয় না। জাতিরাষ্ট্রের গুরুত্ব। ব্র্যাকেটে জাতিরাষ্ট্র ব্র্যাকেটে নেশন স্টেট NATIONSTATE। জাতিরাষ্ট্রের গুরুত্ব। বাস্তববাদে জাতিরাষ্ট্রকে গুরুত্ব দেওয়া হয়। বাস্তববাদ মনে করে, আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রকে ঘিরে চলতে থাকে। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে রাষ্ট্রই হলো মূল চালিকা শক্তি বা প্রধান কেন্দ্র। কোনো অরাষ্ট্রীয় সংস্থা বা আন্তর্জাতিক সংগঠনের এই গুরুত্ব নেই। জাতীয় স্বার্থের গুরুত্ব। বাস্তববাদ আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রগুলির জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার পক্ষপাতী। বাস্তববাদের মতে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রগুলি তাদের জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই সম্পর্ক তৈরি করে। অর্থাৎ একটি রাষ্ট্র যখন অন্য একটি রাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি বা অন্য কোনো চুক্তি সম্পর্ক অথবা পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে, তখন সবার আগে জাতীয় স্বার্থের কথা ভাবা হয়। এটা ভেবে দেখা হয় যে এই সম্পর্কের ফলে রাষ্ট্রের জাতীয় স্বার্থ পূর্ণ হবে কিনা। আন্তর্জাতিক ক্ষেত্রে যেসব জোট তৈরি হয় সেখানেও জাতীয় স্বার্থ পূরণের বিষয়টিকে মাথায় রাখা হয়। ইউরোপের রাষ্ট্রগুলিকে নিয়ে ইউরোপীয় ইউনিয়ন নামে যে আঞ্চলিক জোট তৈরি হয়েছে, সেখানে ব্রিটেন তার জাতীয় স্বার্থ পূরণ হচ্ছিল না বলে বেরিয়ে এসেছে। মর্গেনথাউয়ের 6টি নীতি। আন্তর্জাতিক সম্পর্কের বিখ্যাত লেখক এবং বাস্তববাদের প্রধান প্রবক্তা হান্স জে মর্গেনথাউ মরা গয়কা দন্তান্ন থয়াকার হস্য তার পলিটিক্স অ্যামং নেশনস এবং দ্য ডিক্লাইন অফ ডেমোক্রেটিক পলিটিক্স নামক গ্রন্থে দ্য ডিক্লাইন দ্য DECLINE অফ DEMOCRATIC POLITICS নামক গ্রন্থে আন্তর্জাতিক সম্পর্কে বাস্তববাদী নীতির 6টি মূল নীতির কথা বলেছেন। এই নীতিগুলি হল: 1. নৈতিকতা বা আদর্শের দ্বারা রাজনীতি চালিত হয় না। এটা বোল্ড লেখা। বাস্তববাদ এ কথা জোরের সাথে বলতে চেয়েছে যে রাজনীতি কখনোই
নীতি বা আদর্শের দ্বারা চালিত হয় না। রাজনীতি চালিত হয় বৈষয়িক বিধির দ্বারা। 2. জাতীয় স্বার্থই সম্পর্কের মূল ভিত্তি। মর্গেনথাউয়ের মতে আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্কের মূল ভিত্তি হল জাতীয় স্বার্থ। একটি রাষ্ট্র যখন অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করে তখন সে দেখতে চায় এই সম্পর্কের ফলে তার দেশের জাতীয় স্বার্থ কতটা পূরণ হবে। কাজেই আন্তর্জাতিক রাজনীতি বা আন্তর্জাতিক সম্পর্ককে বুঝতে হলে আগে জাতীয় স্বার্থকে বুঝতে হবে। 3. জাতীয় স্বার্থের ধারণা বদলায়। মর্গেনথাউয়ের বক্তব্য হল, জাতীয় স্বার্থের ধারণা পরিস্থিতি ও সময়ের সঙ্গে সঙ্গতি রেখে বদলে যায়। জাতীয় স্বার্থ কোনো অনড় বা অপরিবর্তনীয় বিষয় নয়। এই কারণে বলা যায়, জাতীয় স্বার্থের দিক থেকে একসময় যে রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, পরে পরিস্থিতি বদলে যাওয়ায় সেই সম্পর্ক শত্রুতামূলক সম্পর্কে বদলে যেতে পারে। 4. রাষ্ট্রীয় কাজে কোনো সর্বজনীন নীতি বা আদর্শের প্রয়োগ চলে না। বাস্তববাদের তত্ত্বের মতে রাষ্ট্রের কাজকর্মে কোনো সর্বজনীন নৈতিক ধারণা বা আদর্শকে প্রয়োগ করা যায় না। রাষ্ট্রের কাজকর্মে রাজনৈতিক বাস্তবতায় বিচক্ষণতা ও দূরদর্শিতার ভূমিকাই সবচাইতে বড়। মর্গেনথাউয়ের অভিমত হল, আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্র যখন কোনো কর্মসূচি হাতে নেয় তখন বাস্তবের দিকে তাকিয়েই নেয়। প্রয়োজনে বাস্তব পরিস্থিতির সঙ্গে আপোষ করে চলার পরামর্শও দিয়েছেন মর্গেনথাউ। তাঁর সুস্পষ্ট অভিমত হল, রাজনীতি নীতিশাস্ত্র নয়। নীতিবাদী হলে সুশাসক হওয়া যাবে না। একজন সুশাসকের প্রথম ও প্রধান কাজ হলো তার রাষ্ট্রকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। এই জন্য জাতীয় স্বার্থ পূরণই শাসকের প্রধান লক্ষ্য। 5. জাতীয় স্বার্থ সর্বজনীন নয়। মর্গেনথাউয়ের মতে জাতীয় স্বার্থ কখনোই সর্বজনীন হতে পারে না। এক রাষ্ট্রের জাতীয় স্বার্থের সঙ্গে অন্য রাষ্ট্রের মিল না থাকাই স্বাভাবিক। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ কখনোই ভারতের জাতীয় স্বার্থের সঙ্গে এক হতে পারে না। একটি দেশের জাতীয় স্বার্থ সেই দেশের মানুষের তথা জাতীয় রাজনীতির স্বার্থে গড়ে ওঠে। সেখানে অন্য দেশের জাতীয় স্বার্থের সঙ্গে তার মিল না থাকাটাই স্বাভাবিক। 6. ক্ষমতাকেন্দ্রিক স্বার্থের দৃষ্টিকোণই সব। বাস্তববাদ মনে করে রাজনৈতিক বাস্তবতায় ক্ষমতা এবং ক্ষমতাকেন্দ্রিক স্বার্থই সব কিছুর মূলে। এছাড়া অন্য কোনো কিছুরই গুরুত্ব এখানে নেই। মর্গেনথাউয়ের অভিমত হলো, একটি জাতি রাষ্ট্র যখন তার বিদেশ নীতি নির্ধারণ করে তখন সেটি তার জাতীয় স্বার্থের উপরে ভিত্তি করেই তৈরি হয়। কোনো নৈতিক নীতি এখানে বিচার্য বিষয় নয়। তার মতে বাস্তববাদ বিশ্বাস করে আন্তর্জাতিক সম্পর্ক মূলত রাষ্ট্রগুলির মধ্যে ক্ষমতার রাজনীতি দ্বারা চালিত হয়, নৈতিক বা আইনি বাধ্যবাধকতা দ্বারা নয়। সমালোচনা। বাস্তববাদের সমালোচনা করতে গিয়ে যেসব দিকের কথা সমালোচকরা তুলে ধরেছেন সেগুলি হল: 1. ক্ষমতার একত্ববাদ। স্ট্যানলি হফম্যান বাস্তববাদের সমালোচনা করতে গিয়ে একে ক্ষমতার একত্ববাদ বলে অভিহিত করেছেন। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শ, নীতি, রাজনৈতিক সংস্কৃতির মতো বিষয়গুলিকে সম্পূর্ণ উপেক্ষা করে শুধু ক্ষমতাকে একমাত্র বিষয় হিসেবে তুলে ধরতে গিয়ে বাস্তববাদ এক কথায় ক্ষমতার একত্ববাদকে প্রতিষ্ঠা করতে চেয়েছে। 2. স্বার্থের ধারণার প্রতি অতিরিক্ত গুরুত্ব। এগুলি সবই বোল্ড অক্ষরে লেখা, প্রথম যেটুকু পড়ছি। বাস্তববাদে জাতীয় স্বার্থের ধারণাকে যেভাবে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়েছে তা ঠিক নয়। সমালোচকদের যুক্তি হল, আন্তর্জাতিক রাজনীতিতে জাতীয় স্বার্থের একটি ভূমিকা আছে, কিন্তু একমাত্র জাতীয় স্বার্থের ভিত্তিতে আন্তর্জাতিক রাজনীতিকে ব্যাখ্যা করা সম্ভব নয়। 3. রাজনীতি ও ক্ষমতা অভিন্ন নয়। বাস্তববাদ রাজনীতি ও ক্ষমতাকে আলাদা করে দেখেনি। এই দৃষ্টিভঙ্গি ঠিক নয়। সমালোচকদের মতে ক্ষমতা একটি হাতিয়ার মাত্র। আন্তর্জাতিক রাজনীতিতে অন্য কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, শুধু ক্ষমতার প্রাধান্য থাকবে। এই ধারণাকে বিপজ্জনক বলে সমালোচকরা অভিহিত করেছেন। 4. যান্ত্রিক দৃষ্টিভঙ্গি। স্ট্যানলি হফম্যানের মতে বাস্তববাদ আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণ করতে গিয়ে যে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে তা নিতান্তই যান্ত্রিক। আজকের দিনে সতত পরিবর্তনশীল বিশ্বে এই তত্ত্বের প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়া যায় না। 5. গণতান্ত্রিক বিশ্বের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। বাস্তববাদের সমালোচনা করতে গিয়ে অনেকে একে গণতান্ত্রিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্যহীন একটি তত্ত্ব বলে রায় দিয়েছেন। তাদের যুক্তি হল, ক্ষমতার রাজনীতিকে প্রাধান্য দিতে গিয়ে গণতান্ত্রিক নীতি ও আদর্শকে এখানে কোনো জায়গা দেওয়া হয়নি।
সমালোচকদের মতে একবিংশ শতাব্দীর গণতান্ত্রিক পৃথিবীতে নিজের ইচ্ছে মতো, নিজের খেয়াল খুশি মতো ক্ষমতার রাজনীতি অনুসরণ করা কোনো রাষ্ট্রপ্রধানের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। 6. অরাষ্ট্রীয় সংগঠনের অস্তিত্বের অস্বীকৃতি। আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্বে রাষ্ট্র ছাড়া অন্য কোনো সংগঠনের অস্তিত্ব স্বীকার করা হয়নি। অথচ আজকের দুনিয়ায় আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রের পাশাপাশি অরাষ্ট্রীয় সংগঠনগুলিও সমান গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ব্যবস্থায় রাষ্ট্রের মতোই তারা সমানভাবে সক্রিয় রয়েছে। উদাহরণ হিসেবে বিশ্বায়ন পরবর্তী দুনিয়ায় বিশ্ব বাণিজ্য সংস্থা WTO, সম্মিলিত জাতিপুঞ্জ, আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF, উন্নত ও উন্নয়নশীল দেশগুলির জোট যেমন G7, G18, কোয়াড, ইউরোপীয় ইউনিয়ন প্রভৃতির কথা উল্লেখ করা যায়। বক্সের মধ্যে মূল্যায়ন। আন্তর্জাতিক রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণে বাস্তববাদী তত্ত্বের ভূমিকাকে আজকের দিনে কোনোভাবেই অস্বীকার করা যায় না। 21 শতকের একমেরু বিশ্বে ইউনিপোলার ওয়ার্ল্ড ক্ষমতাকেন্দ্রিক রাষ্ট্রের ধারণাকে আমরা উপেক্ষা করতে পারি না। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষণে বাস্তববাদী তত্ত্ব যে কয়েকটি দিকের কথা তুলে ধরেছে তা আজও প্রাসঙ্গিক। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রগুলির ক্ষমতার রাজনীতি, ক্ষমতার লড়াই, নৈতিকতা ও আদর্শের সীমাবদ্ধতা, জাতীয় স্বার্থের গুরুত্ব প্রভৃতি। বাস্তববাদ আন্তর্জাতিক রাজনীতিতে কোনো বৈপ্লবিক পরিবর্তনের প্রস্তাব দেয়নি। বাস্তববাদ আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতাকে ক্ষমতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে বিশ্লেষণ করতে চেয়েছে। এর তাৎপর্য কম নয়। পৃষ্ঠা 9। 6. আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী তত্ত্বের সংজ্ঞা দাও। আদর্শবাদী তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী তত্ত্বের সংজ্ঞা। আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্বগুলির মধ্যে আদর্শবাদের প্রকৃতি ভিন্নধর্মী। আন্তর্জাতিক ক্ষেত্রে আদর্শবাদ এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের সম্পর্ক গড়ে ওঠার ব্যাপারে যে বিষয়গুলির উপরে জোর দেয় তার মধ্যে রয়েছে নীতিবোধ, আদর্শ, পারস্পরিক সহযোগিতা ইত্যাদি। আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী তত্ত্বের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়, আদর্শবাদ হলো এমন এক ধরনের তত্ত্ব যেখানে নৈতিক মূল্যবোধ, আদর্শবোধ, পারস্পরিক সহযোগিতা ইত্যাদির ভিত্তিতে এক শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত বিশ্বব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে। মূল বৈশিষ্ট্যসমূহ। 1. নৈতিকতা। আদর্শবাদ আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের ভিত্তি হিসেবে নীতিবোধ বা নৈতিকতা গড়ে তোলার পক্ষপাতী। আদর্শবাদ মনে করে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রগুলি যদি নৈতিকতাকে মেনে চলে তাহলে যুদ্ধ, সহিংসতা, স্বৈরাচার ও বৈষম্যকে নির্মূল করে এক আদর্শ বিশ্বব্যবস্থা তৈরি করা সম্ভব। 2. পারস্পরিক সহযোগিতা। আদর্শবাদ রাষ্ট্রগুলির সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। আদর্শবাদের প্রবক্তারা খুব জোরের সঙ্গে বলেছেন যে একটি যুদ্ধমুক্ত আদর্শ বিশ্বব্যবস্থার জন্য সবার আগে প্রয়োজন রাষ্ট্রগুলির পারস্পরিক সহযোগিতা। রাষ্ট্রগুলির মধ্যে ক্ষমতার রেষারেষি বা জাতীয় স্বার্থের সংঘাত নয়, পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতাই হবে যুদ্ধমুক্ত আদর্শ বিশ্বব্যবস্থার মূল ভিত্তি। 3. আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সক্রিয় ভূমিকা। আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী তত্ত্বের প্রতিষ্ঠাতা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি উড্রো উইলসন বিশ্বশান্তির ও সমৃদ্ধির জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সক্রিয় ভূমিকার ওপর জোর দিয়েছেন। তিনি মনে করতেন রাষ্ট্রগুলির জন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান সক্রিয়ভাবে কাজ করলে আন্তর্জাতিক আইন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখা সম্ভব। এভাবে প্রথম বিশ্বযুদ্ধের পরে অশান্ত পৃথিবীতে শান্তি স্থাপনের উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি উইলসন লিগ অফ নেশনস বা জাতিসংঘ প্রতিষ্ঠা করেছিলেন। লিগ লয়হস্যই গ অ ফ দন্তানয়কা তালবস দন্তান দন্তাস স, নেশন দন্তানয়কা তালবস দন্তান দন্তাস। 1920 সালে 10ই জানুয়ারি লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয়। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে লিগ অফ নেশনস ছিল প্রথম আন্তর্জাতিক সংস্থা। পরবর্তীকালে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে লিগ অফ নেশনস ভেঙে যায়। পরে যুদ্ধ শেষ হলে 1945 সালের
24শে অক্টোবর লিগ অফ নেশনসের উত্তরাধিকারী হিসেবে আত্মপ্রকাশ করে আজকের সম্মিলিত জাতিপুঞ্জ (ইউএনও)। 4. বিরোধ মীমাংসায় শান্তিপূর্ণ পদ্ধতি। আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী তত্ত্ব রাষ্ট্রগুলির মধ্যে বিরোধ মীমাংসার ক্ষেত্রে আলাপ আলোচনা, কূটনীতি প্রভৃতি শান্তিপূর্ণ পদ্ধতির উপরে জোর দিতে চায়। কোনো ধরনের সহিংসতা, ক্ষমতা প্রদর্শন বা সশস্ত্র আক্রমণের মাধ্যমে বিরোধ মীমাংসার সম্পূর্ণ বিরোধী আদর্শবাদ। এই কারণে আদর্শবাদ ক্ষমতার রাজনীতিকে কখনো জায়গা দেয়নি। 5. মানবাধিকার ও গণতন্ত্রের প্রতি বিশ্বাস। বিশ্ব শান্তির প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও মানবিক গুণাবলীর উপরে আস্থা রেখেছে আদর্শবাদ। আদর্শবাদের প্রবক্তারা মনে করেন মানুষ স্বভাবতই ভালো। আন্তর্জাতিক ক্ষেত্রেও এক রাষ্ট্রের মানুষ অন্য রাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার পক্ষপাতী। শুধু তাই নয়, আদর্শবাদ বিশ্বাস করে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভালো কাজই করতে চায় মানুষ। 6. আন্তর্জাতিক কাঠামোর সংস্কার। আদর্শবাদের প্রবক্তারা মনে করেন মানুষের খারাপ আচরণের জন্য মানুষ নিজে দায়ী নয়, দায়ী হলো তার সামাজিক কাঠামো ও কিছু খারাপ প্রতিষ্ঠান। তাদের মতে এ ধরনের প্রতিষ্ঠান মানুষকে ভালো কাজ করতে দেয় না, তারা মানুষকে স্বার্থান্বেষী কাজ করতে বাধ্য করে। এমনকি যুদ্ধ বা সাম্রাজ্যবাদের বিস্তারের জন্য দায়ী হলো এই ধরনের সামাজিক কাঠামো। তাই আদর্শবাদের প্রবক্তারা চান সবার আগে এইরকম প্রতিষ্ঠানের ও সামাজিক কাঠামোর সংস্কার। পৃষ্ঠা 10। 7. রাষ্ট্রগুলির যৌথ প্রচেষ্টা। আদর্শবাদ আন্তর্জাতিক ক্ষেত্রে যুদ্ধ বা যুদ্ধের আশঙ্কাকে দূর করতে রাষ্ট্রগুলির যৌথ প্রচারের উপরে জোর দিয়েছে। আদর্শবাদের বক্তব্য হলো, যুদ্ধ কখনোই অপরিহার্য হতে পারে না, যুদ্ধ মানব সমাজের অপরিহার্য অঙ্গ নয়। আদর্শবাদ মনে করে আন্তর্জাতিক ক্ষেত্রে যখন যুদ্ধের আশঙ্কা দেখা দেবে তখন সেই নৈরাজ্য দূর করার জন্য রাষ্ট্রগুলিকে একসঙ্গে যৌথ প্রচেষ্টা নিয়ে এগিয়ে আসতে হবে। 8. ন্যায়সম্মত ও শান্তিপূর্ণ বিশ্ব ব্যবস্থার অঙ্গীকার। আদর্শবাদ একটি ন্যায়সম্মত ও শান্তিপূর্ণ বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে অত্যন্ত আশাবাদী। আদর্শবাদের প্রবক্তারা মনে করেন আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক সদিচ্ছা ও সহযোগিতা নিয়ে রাষ্ট্রগুলি যদি এগিয়ে আসে তাহলে এ ধরনের বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। তাদের যুক্তি হলো, প্রাচীন যুগ থেকে আজ অবধি পৃথিবী যেভাবে বিকশিত হয়েছে সেখানে মানব সমাজের পারস্পরিক সহযোগিতা বিশ্ব ব্যবস্থাকে এগিয়ে দিয়েছে। সমালোচনা। 1. ক্ষমতার রাজনীতির অস্বীকৃতি। সমালোচকদের বক্তব্য হলো, আদর্শবাদের রাষ্ট্রগুলির আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণে ক্ষমতার রাজনীতিকে অস্বীকার করা হয়েছে। সমালোচকরা মনে করেন এই বিশ্লেষণ সম্পূর্ণ অবাস্তব। ক্ষমতার রাজনীতিকে বাদ দিয়ে আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণকে কখনোই বাস্তবসম্মত বলা যায় না, কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে দেখা যায় ক্ষমতার রাজনীতির আধিপত্য। যে রাষ্ট্রের যত ক্ষমতা, আন্তর্জাতিক রাজনীতিতে তার প্রভাব তত বেশি। এক কথায় বলা যায়, ক্ষমতার রাজনীতি আজকের দুনিয়ার রাষ্ট্রগুলিকে চালিত করে। কোনো নীতিবোধ বা আদর্শের এখানে কোনো ভূমিকা নেই। 4. 2. নৈতিকতা ও মানবিকতার প্রতি অত্যাধিক প্রাধান্য। আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে আদর্শবাদে নৈতিকতা ও মানবিকতার উপরে অত্যধিক প্রাধান্য দেওয়া হয়েছে। সমালোচকরা মনে করেন এটা আদৌ ঠিক নয়। বাস্তবে রাষ্ট্রগুলি তাদের নীতিবোধ, আদর্শবোধ ও মানবিকতার দ্বারা নিজেদের বিদেশ নীতিকে পরিচালনা করে না। আদর্শবাদে বলা হয়েছে রাষ্ট্রগুলি আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের মানবিক গুণাবলীর দ্বারা চালিত হবে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নৈতিকতাকে মাথায় রেখে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। সমালোচকরা এই দৃষ্টিভঙ্গিকে উচ্চাকাঙ্ক্ষী আশাবাদ বলে আখ্যা দিয়েছেন। তারা মনে করেন আন্তর্জাতিক রাজনীতিতে এসব আবেগের কোনো মূল্য নেই। 3. জাতীয় স্বার্থের গুরুত্বহীনতা। আদর্শবাদ আন্তর্জাতিক সম্পর্কের ব্যাখ্যা করতে গিয়ে জাতীয় স্বার্থের ভূমিকাকে কোনো গুরুত্ব দিতে চায়নি। সমালোচকেরা মনে করেন আদর্শবাদের রাষ্ট্রগুলির জাতীয় স্বার্থের ভূমিকাকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে, অথচ বাস্তবের ছবিটি একেবারে বিপরীতধর্মী। রাষ্ট্রগুলি নিজেদের জাতীয় স্বার্থ ছাড়া এক পাও বাড়ায় না। একটি রাষ্ট্র যখন অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করে বা কোনো চুক্তি সম্পাদন করে তখন সবার আগে দেখে এর ফলে তার জাতীয় স্বার্থ পূরণ হচ্ছে কিনা। 4. অবাস্তব বা ইউরোপিয়ান মতবাদ। সমালোচকেরা আন্তর্জাতিক আদর্শবাদকে একটি
ইউটোপিয়ান, আরেকবার বলছি। 4, অবাস্তব বা ইউটোপিয়ান মতবাদ। হস্যই হস্যৌ টয়কার পয় দীর্ঘ ইন্তুস্ত একা দন্তান্ন। সমালোচকেরা আন্তর্জাতিক সম্পর্কে আদর্শবাদকে একটি ইউটোপিয়ান বা অবাস্তব মতবাদ বলে রায় দিয়েছেন। তাদের যুক্তি হল, আদর্শবাদ যেভাবে পারস্পরিক সহযোগিতার আদর্শে উজ্জীবিত একটি যুদ্ধমুক্ত পৃথিবীর কথা তুলে ধরতে চেয়েছে, তা কোনোভাবেই আজকের বাস্তব দুনিয়ায় সম্ভব নয়। এই ধরনের আশাবাদ অসঙ্গতিপূর্ণ ও অবাস্তব। 5, জাতীয় সার্বভৌমত্বের গুরুত্বহীনতা। আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদ তত্ত্বে রাষ্ট্রগুলির জাতীয় সার্বভৌমত্বকে গুরুত্বহীন করে তোলা হয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণ করতে গিয়ে রাষ্ট্রের এই প্রধান উপাদানটিকে আদর্শবাদ পুরোপুরি এড়িয়ে গেছে বলে সমালোচকেরা মনে করেন। সমালোচকদের বক্তব্য হলো, আন্তর্জাতিক রাজনীতিতে কোনো রাষ্ট্রই নিজের জাতীয় সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তাকে বিসর্জন দিয়ে অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপনের কথা চিন্তা করে না। 6, ঐতিহাসিক ব্যর্থতা। আন্তর্জাতিক সম্পর্কের সমালোচকেরা আদর্শবাদ তত্ত্বের তীব্র সমালোচনা করে বলেন, এই মতবাদের উপর ভিত্তি করে প্রথম বিশ্বযুদ্ধের পরে যে লিগ অফ নেশনস তৈরি হয়েছিল, তাতে আন্তর্জাতিক ক্ষেত্রে এই শান্তিপূর্ণ যুদ্ধমুক্ত বিশ্বের অঙ্গীকার করা হয়েছিল। কিন্তু সেই অঙ্গীকার সর্বগ্রাসী দ্বিতীয় বিশ্বযুদ্ধকে থামাতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভেঙে পড়ে লিগ অফ নেশনস। সমালোচকেরা মনে করেন, এর ফলে আদর্শবাদ তত্ত্বের ঐতিহাসিক ব্যর্থতা প্রমাণিত হয়েছে। বক্সের মধ্যে মূল্যায়ন। আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী তত্ত্বকে পুরোপুরি অচল বলে আখ্যা দেওয়া যায় না। পৃথিবীতে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রধান উদ্দেশ্যকে সামনে রেখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিধ্বস্ত পটভূমিকায় নতুন করে গড়ে তোলা হয়েছে সম্মিলিত জাতিপুঞ্জ (ইউএনও). সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধান বা সনদে বিশ্বশান্তি ও সহযোগিতার আদর্শকেই সবার আগে মান্যতা দেওয়া হয়েছে। এতে আদর্শবাদের ভাবনাকেই গুরুত্ব দেওয়া হয়েছে।